সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আমাদের সাথে। আজকের অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ কয়েকটি কারণে। একটি হচ্ছে গতকাল সকালে সিপিআই ইনফ্লেশন রিপোর্ট বেরিয়েছে, সেটির ব্যাখ্যা করার চেষ্টা করব। এবং আরেকটি ব্যাপার হচ্ছে একটি বড় পরিবর্তন আসছে যেটি আমি আশা করিনি, সেটি হচ্ছে চাল ট্যাক্স ক্রেডিটের ব্যাপারে, এবং এটির বিস্তারিত পেয়েছি, আমি সেটি তুলে ধরার চেষ্টা করব। দিস ইজ গান বি এ গুড নিউজ ফর আপনাদের অনেকের জন্য। আরেকটি ব্যাপার হচ্ছে বিকজ ট্যাক্স সিজন ইজ হিয়ার। আরেকটি হচ্ছে বিটকয়েন যারা এখনও ধরে রেখেছেন, হি হ্যাভ এ হিউজ নিউজ আপনার জন্য অপেক্ষা করছে, অনেক বিগ নিউজ। এবং এটা কোথায় যেতে পারে আমার কথা নয়, অ্যানালিস্টরা কী বলছেন সেটি আমি তুলে ধরার চেষ্টা করবো। কাজে আর দেরি না করে চলুন শুরু করি। আজকের প্রোগ্রামে যেটি কভার করার চেষ্টা করব প্রথম অংশে, সেটি হচ্ছে সিপিআই ইনফ্লেশন রিপোর্ট, যেটি প্রকাশিত হয়েছে গতকাল সকালে, থার্সডে মর্নিং। সো আমি যেখানে যাব এটির মধ্যে একটি অংশ থাকবে কভারিং দ্য রিসেশন ফর দ্য ইকোনমি, অর্থনীতিতে রিসেশনের অবস্থাটা কোথায়, সেটি একটি বড় ব্যাপার। আরেকটি বড় ব্যাপার থাকবে ফেডারেল রিজার্ভ কী করতে আছে, হোয়াট দ্য ফেডারেল রিজার্ভ ইজ গোয়িং টু ডু। সো সিপিআই ইনফ্লেশন রিপোর্ট যেটি আসছে সকালে বেরিয়েছে, গতকাল প্রকাশিত হয়েছে। এটি আমরা যদি অন স্ক্রিনে একটি দেখিনি, প্রথম যেটি দেখতে পাচ্ছেন আপনি। সো it's not a good news generally speaking. এটিতে বলছে যে হেডলাইন ইনফ্লেশন এসেছে 3.4%, এটি বেড়েছে, দিস ইজ আপ, যেটি তার আগের মাসে ছিল 3.1%। সো সিপিআই ইনফ্লেশন রিপোর্ট ওয়েন্ট আপ, মুদ্রাস্ফীতি বেড়েছে। পরবর্তী যে গ্রাফটি আমরা দেখব খুব দ্রুত, সেটি হচ্ছে কোর ইনফ্লেশন, যেটির মধ্যে থেকে খাদ্য এবং জ্বালানি বাদ দেওয়া হয়। কেন দেওয়া হয় সেটির ব্যাখ্যা অনেকবার করেছি, তারপরে ছোট্ট করে বলছি। এই দুটির প্রাইস খুব বেশি ওঠানামা করে, ভলেটাইল বলে থাকি আমরা। সো এটি এসেছে 3.9%। সো তার আগের মাসে নভেম্বরে, আমরা ডিসেম্বরের কথা বলছি কারণ ডিসেম্বরের শেষ মান্থ, আমরা জানুয়ারিতে এটি রিপোর্ট পেয়েছি। সো দিস ইজ ডিসেম্বর রিপোর্ট। তার আগের মাসে নভেম্বর এটি ছিল 4%। সো কোর ইনফ্লেশনে উই মেড সাম প্রগ্রেস, আমরা কিছু উন্নতির দিকে গিয়েছে। দিস ইজ এ গুড নিউজ। বাট যদিও হেডলাইন ইনফ্লেশন উপরের দিকে যাচ্ছে বা বেড়েছে, কোর ইনফ্লেশন হেডলাইন ইনফ্লেশন, নর্মাল ইনফ্লেশন যেটি আমরা বলে থাকি, এটি যথেষ্ট না। মার্কেটের যে এক্সপেকটেশন আছে, আমরা ওয়াল স্ট্রিটের কথা বলছি এবং আমরা অর্থনীতিবিদদের কথা বলছি এবং অর্থনীতি ইন জেনারেল কথা বলছি, যে এক্সপেকটেশনটা ছিল মার্কেটের, এটি পরিবর্তন করার জন্য যথেষ্ট পরিমাণ বাড়েনি। এটা আমি প্রথমেই পরিষ্কার করে বলে রাখতে চাই। দিস ইজ দ্য পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো শিওর, এটি যখন প্রকাশিত হয়েছে এই রিপোর্টটি, ইনিশিয়াল রিয়াকশন যেটি ছিল, একেবারে প্রথমে সকাল 9টায়, 8:30টায় বেরোচ্ছে, 9টার দিকে স্টক মার্কেট নেগেটিভ রিয়াকশন ছিল। কিন্তু মনে রাখবেন, যদি অনেকে যারা খেয়াল করেছেন দেখেছেন, ইন্টারেস্ট রেট এক্সপেকটেশন কিন্তু এটা রয়ে গেছে আনচেঞ্জ, অপরিবর্তিত, যে অর্থাৎ ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট নিয়ে কী করতে যাচ্ছে, এটি যে আশাবাদ ছিল, যেটি তারা ধারণা করছিলেন, এটির কোনো পরিবর্তন আসেনি কম্পেয়ার টু রিপোর্ট প্রকাশিত হওয়ার আগে এবং রিপোর্টটি প্রকাশিত হওয়ার পরবর্তীতে। হ্যাড নো চেঞ্জ। এটি একটি ব্যাপার লক্ষণীয়। মার্কেট স্টিল হ্যাভিলি ফেভার করছে যে ইন্টারেস্ট রেট কমানো শুরু হবে 2 মাসের মধ্যে। ওকে, ব্যক্তিগতভাবে আমি এবং পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি আমি মনে করি এটি টু আর্লি। ইন্টারেস্ট রেট 3 মাসের মধ্যে কাটা শুরু হবে বা কমানো শুরু হবে, এটি আমি মনে করি টু আর্লি, কোনো সন্দেহ নেই এ ব্যাপারে। বাট যেটি বলছিলাম সেটি হচ্ছে মার্কেট এক্সপেকটেশন, তাদের এক্সপেকটেশন, দের ইজ সামথিং। এদের মধ্যে অনেকেই আছেন, 96% বলছেন যে দের ইজ এ চান্স ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমানো শুরু করবেন 3 মাসের মধ্যে। 96%। অ্যান্ড এগেন, এটি আসছে রিপোর্ট থেকে, দ্য স্ট্যাট ইজ কামিং ফ্রম দ্য রিপোর্ট ইটসেলফ। আমি আরেকটু ডিটেলসে যাবো একটু পরে মার্কেট এক্সপেকটেশন নিয়ে। বাট চলুন সিপিআই ইনফ্লেশন রিপোর্টে কি আছে এটি আগে একটু, যেটি প্রকাশিত হয়েছে, এটির একটু বিস্তারিত তুলে ধরা উচিত। সো দ্য ফেডারেল রিজার্ভ, একটি কথা বলে রাখা উচিত, ফেডারেল রিজার্ভ আনঅফিশিয়ালি তারা ডিক্লেয়ার ধরে নিচ্ছেন যে ইনফ্লেশনের বিরুদ্ধে তারা মোটামুটি জয়ী হয়ে গেছেন, এটি তারা ধরে নিয়েছেন। দে হ্যাভ এ ভিক্টরি এগেনস্ট ইনফ্লেশন, দ্যাটস হোয়াট দে আর থিঙ্কিং, নট থিঙ্কিং, দে আর বিলিভিং, তারা এটি বিশ্বাস করেন।
এবং তার কারণও আছে। এই কারণটির কারণে ফেডারেল রিজার্ভ প্ল্যান করছেন যে ইন্টারেস্ট রেট তারা কমানো শুরু করবেন ন্যূনতম 3 বার এই বছরে, এবং তারপরেও আরও কাটবেন। অ্যান্ড দেন আফটার দ্য ইন্টারেস্ট রেট কাট বিগেন, যখন ইন্টারেস্ট রেট কাটা শুরু হবে বা কমানো শুরু হবে, আরেকটি কাজ তারা করবেন। দিস ইজ গুড ফর ইকোনমি, অর্থনীতির জন্য এটি ভালো হবে। সেটি কি? দে উইল স্টার্ট প্রিন্টিং মানি। তারা অর্থ মুদ্রায়ন করা শুরু করবেন, ছাপানো শুরু করবেন। আপনাদের মনে আছে প্যান্ডামিকের সময় যেটা করেছিলেন, প্রচুর পরিমাণ অর্থ তারা ছেড়ে দিয়েছিলেন মার্কেটে, এভরিবাডি হ্যাড মানি। দিস ইয়ার, এই বছরটি কিন্তু সেরকম হতে যাচ্ছে বলে আমি মনে করি। সো লেটস গেট ইন টু দ্য রিপোর্ট ফার্স্ট। চলুন রিপোর্টের ভিতরে আগে একটু দেখে নিই কী আছে, তারপরে আমরা যেই 4টি জিনিস এখানে কভার করার চেষ্টা করব। 4 বিগ কম্পোনেন্টস, যেই কম্পোনেন্টস বা অংশগুলি হচ্ছে এনার্জি, ফুড, শেল্টার অ্যান্ড সার্ভিসেস, যেটি আমরা সেবামূলক খাত বলে থাকি। সো স্টার্টিং উইথ দ্য এনার্জি ইনফ্লেশন, এনার্জি জ্বালানি ধরে নেবেন, জেনারেলি জ্বালানি একটি বড় অংশ। সো এনার্জি ইনফ্লেশন গত বছরের তুলনায় এবছর প্রাইস ডাউন, কমেছে কতখানি? 2%। সো এটি কিন্তু ওভারঅল সম্পূর্ণ গত বছর 2022 সাল এবং 2023 সাল। সো আমরা 2023 সালের ডিসেম্বরের কথা বলছি। 2022 সালের সাথে 2023 সালে 2% কমেছে। কিন্তু আমরা যদি ডিসেম্বরের মান্থটি নিয়ে এবং 2023 সালের ডিসেম্বর কম্পেয়ার করি 2023-এর নভেম্বরের সাথে, নভেম্বরে কিন্তু এনার্জি প্রাইস কমেছিল 5.4% তার আগের বছরের তুলনায় করলে। ওকে, তার অর্থ হচ্ছে ওভারঅল এনার্জি প্রাইস বেড়েছে। ইটস এ ট্রিকি থিং, দ্যাটস নট এ গুড নিউজ, দ্যাট ইজ নট এ গুড নিউজ। এনার্জি প্রাইস বাড়ছে এবং আরও বাড়বে, বিকজ যে মধ্যপ্রাচ্যে যে সিচুয়েশন তৈরি হয়েছে, যারা আওয়ার ডেমোক্রেসি দেখে থাকেন তারা হয়তো অনেকখানি জানেন, এবং আজকের আওয়ার ডেমোক্রেসিতে আমরা বিস্তারিত আলোচনা করবো এই বিষয়টিতে। মধ্যপ্রাচ্যের কারণে তেলের দাম বাড়া শুরু করছে ইতিমধ্যে। আমি যে রিপোর্টটি দেখছি সেটি হচ্ছে ডিসেম্বর মাসের রিপোর্ট 2023 সালের। এতে অলরেডি আমরা দেখছি গ্যাসোলিন ইজ আপ। সো গ্যাসোলিন তাদের হিসাবে বলছে গ্যাসোলিন প্রাইস ওয়েন ডাউন 2022 সালের তুলনায় কত? 1.9%। ইউটিলিটি, বাসার যে গ্যাস এই ধরনের জিনিস আছে, এটি কমেছে 13.8%। হিউজ, বিগ ড্রপ। ইলেকট্রিসিটি কিন্তু বেড়েছে, ইলেকট্রিসিটি বেড়েছে 3.3%। সো এনার্জি প্রাইস আসলে সবচেয়ে বড় একটি কার্যকরী জিনিস ছিল, যেটি ইনফ্লেশন কমিয়ে নিয়ে আসছিল। এবং আমি যখন বলছি ইনফ্লেশন কমিয়ে নিয়ে আসছিল, বাই আ লট, বড় মার্জিনে। দিস ইজ গোয়িং টু চেঞ্জ, দিস ইজ নট সো মাচ নাও। এটি কিন্তু এখন পরিবর্তন হবে। ইনফ্লেশন আগামীতে কী হবে সেটির ব্যাপারে আসছি, কিন্তু এটির দিকে যারা খেয়াল রাখবেন, তারা স্পেশালি যারা সার্ভিস খাতে আছেন, উবার চালাচ্ছেন, লিফট চালাচ্ছেন, ডেলিভারি করছেন, যারা আপনি গ্রোসারিতে ক্রয় করতে আছেন, আপনি জানেন এটির সাথে সব কিছু জড়িত। সো মুভিং অন টু দ্য ফুড প্রাইসেস, চলুন এটি একটু দেখে নেওয়া যাক। সো দ্য রিপোর্ট বলছে যে ফুড প্রাইস জেনারেলি বেড়েছে, উপরের দিকে গেছে। ইনফ্লেশন বেড়েছে খাদ্যদ্রব্যের 2.7% গত বছর, অর্থাৎ 2022 সালের ডিসেম্বরের যদি তুলনা করেন 2023 সালের ডিসেম্বরের সাথে। সো বাট স্টিল বেটার, কারণ নভেম্বরে এটি ছিল 2.9%। সো দিস ইজ লিটল বিট বেটার রিপোর্ট, একটু ভালো রিপোর্ট। খাদ্যদ্রব্য বেড়েছে 2.9 বেড়েছিল নভেম্বরে, এটি বেড়েছে 2.7% ডিসেম্বরে। সো দ্য রিপোর্ট ইয়ার ওভার ইয়ার চেঞ্জ যেটি আছে, এই রিপোর্ট যাই বলছি সব স্ট্রেট এই রিপোর্ট থেকে আসছে, স্ট্রেট কামিং ফ্রম দ্য রিপোর্ট। সো যদি আপনার কাছে মনে হয় একটু অফ, বুঝে নেবেন যে আসলে অফ না। তারা এই রিপোর্টটি এমনভাবে দেন এটা বোঝা খুব মুশকিল, কাজে আমি চেষ্টা করছি যতটা সহজভাবে বোঝানোর। আরেকটি ব্যাপার হচ্ছে এটি একটি অ্যাভারেজ প্রাইস। আপনি যে এরিয়াতে থাকেন, ইন ইয়োর রিজন, ইন ইয়োর স্টেট, আপনি নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া, কমপ্লিটলি ডিফারেন্ট ব্যাপার। ক্যালিফোর্নিয়া গ্যাসের দাম এমনিতেই বেশি। সো আপনার ওখানে হয়তো আপনি দেখছেন জিনিসপত্রের দাম হু করে বাড়ছে, আবার অন্য কেউ বলতে পারেন না আমার এখানে কমছে। সো কমেন্ট সেকশনে জানাবেন আপনারা যারা ইউটিউবে পরবর্তীতে দেখবেন। অ্যাগেন যে রিপোর্টটির কথা বলছি স্ট্রেইট ফ্রম দ্য রিপোর্ট। চলুন কিছু খাদ্যদ্রব্যের অংশ তুলে ধরা উচিত। এগ প্রাইস এটি কমেছে ব্যাপকভাবে 23.8%, 22 সালের তুলনায় 23 সাল। বাটার কমেছে 2.9%, মিল্ক 1.8%, ফিশ কমেছে 1.4%, কফি কমেছে 1.6%, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল বেড়েছে 0.3%, দাম বেড়েছে। ব্রেড বেড়েছে 3.1%, যে কোনো মিট
বেড়েছে 3.6%। না, মুভিং অন টু দ্য শেল্টার, থাকা খাওয়ার খরচ যেটি আছে, খাওয়ার নয়, থাকার খরচ, রেন্ট হোক, নিজস্ব বাসা হোক, মর্গেজ হোক, ইয়ার ওভার ইয়ার শেল্টার কস্ট বেড়েছে 6.2%। মনে রাখবেন, দিস ইজ হিউজ, দিস আ বিগ চেঞ্জ। থাকার বাসস্থান খরচ বেড়েছে 6.2%। কিন্তু যদি নভেম্বর মাসে দেখেন, আপনি নভেম্বর মাসে তুলনা করেন ডিসেম্বরের সাথে, সেটি বেড়েছিল নভেম্বর মাসে 6.5%। সো আপনারা ধরে নিতে পারেন দিস ইজ অ্যান ইম্প্রুভমেন্ট ফ্রম দ্য প্রিভিয়াস মান্থ। ওকে, এনিওয়ে, কিন্তু 6.2% যে হেডলাইন ইনফ্লেশন, সেটি এসেছে 3.9%, এর হচ্ছে ডাবল। কোর ইনফ্লেশন এসেছে 3.9%, 4%-এর মতো। দিস ইজ 6.2 শেল্টার, অর্থাৎ বাসস্থানের খরচ, এটি দুটির চেয়ে অনেক উপরে। চলুন সার্ভিস ইনফ্লেশনের দিকে যাই, যেটিকে আমরা সেবামূলক খাতে নাম চিনি। আপনি জানেন আমেরিকার অর্থনীতি সেবামূলক খাতের উপরে নির্ভরশীল। লয়ারের কাছে যাবেন, দিস এ ফি, কোনো কিছু কিনছেন না, তার সার্ভিস কিনছেন আপনি। ডাক্তার, সার্ভিস কিনছেন। উবার, আপনি সার্ভিস নিচ্ছেন। লিফট, আপনি যখন একটা বারবারের কাছে যান, ইউ আর গেটিং এ সার্ভিস, স্পা, এনিওয়ার। সো আমেরিকার অর্থনীতি সার্ভিস ডিপেন্ডেন্ট ইকোনমি, এটা খেয়াল রাখবেন। এইটির বেড়েছে, ইনফ্লেশন ইজ বিং রিপোর্টেড 5.3%। সো কোর এবং হেডলাইনের চেয়ে বেশি, কিন্তু নভেম্বর মাসের সাথে তুলনা করলে কম, কারণ নভেম্বর মাসে সার্ভিস রিলেটেড ইনফ্লেশন ছিল 5.5%, ডিসেম্বরে সেটি এসেছে 5.3%। সো ইটস অ্যান ইম্প্রুভমেন্ট, বাট ইটস স্টিল ভেরি হাই। এই যে সার্ভিস ইনফ্লেশনের কথা বলছি, অর্থাৎ সেবামূলক খাতে ইনফ্লেশন, এটা হচ্ছে সবচেয়ে বিগেস্ট ওয়ারি ফেডারেল রিজার্ভের জন্য, দ্য বিগেস্ট কনসার্ন অফ দ্য ফেডারেল রিজার্ভ। এবং খেয়াল রাখবেন, এইটি আসলে যখন আমরা বলি সেবামূলক খাতে খরচ বাড়ছে, অর্থাৎ আপনার আমার ইনকাম বেড়েছে। দিস ইজ হোয়াট ইট রিয়েলি মিনস। ওকে, দ্য ওয়েজ ইনফ্লেশন, এই কথাটি অনেকবার শুনে থাকবেন, এটি বেড়েছে 5.3%। তাহলে সমস্যা কোথায়? আপনি তো প্রশ্নই করতে পারেন, জানি আমার বেতন বেড়েছে, আই এম মেকিং মোর মানি, এইটার মধ্যে সমস্যা কোথায়? বলছি কোথায়। দ্য ফেডারেল রিজার্ভ, তারা ইনফ্লেশন থেকে নিয়ে আসার চেষ্টা করছেন 2.0%, 2%। এবং তার অর্থ হচ্ছে সেবামূলক খাতে 5.3%, তার মানে তাদের অনেক কাজ বাকি রয়ে গেছেন। এখন আপনি যেটি বলছেন, আমরা যারা আছি এখানে, আমরা আই এম মেকিং মোর মানি, ইটস এ গুড থিং। হাউ ইজ ইট এ ব্যাড থিং? নো, ফেডারেল রিজার্ভের কাছে ইটস এ ব্যাড থিং, এটা খারাপ জিনিস। কারণ ফেডারেল রিজার্ভ যেটি দেখেন, তারা বলছেন যে আমেরিকানরা 5.3% বেশি আর্ন করছেন আগের চেয়ে, এইটি আসলে তারা খরচ করবেন বাইরে এবং ইনফ্লেশন বাড়িয়ে দিবেন। সো দে উইল কন্ট্রিবিউট টু দ্য ওভারঅল ইনফ্লেশন। দে ডোন্ট লাইক ইট, ফেডারেল রিজার্ভ ডাজন্ট লাইক ইট, তারা এটা পছন্দ করেন না। সো তারা যেটি চান, এটি কমিয়ে নিয়ে আসতে চান। আসলে যেটি তারা দেখতে চান, সেটি হচ্ছে আনএমপ্লয়মেন্টের রেট যাতে বাড়ে, তাতে আপনার হাতে আমার হাতে পয়সা কম থাকবে, কাজ থাকবে না, পয়সা থাকবে না, কিছু কিনবেন না। ইটস ক্রেজি, ইটস বিজার, আই নো। সো কিন্তু এটি তাদের কোনো কাজে আসছে না, তার কারণ আমরা জানি যে জব রিপোর্ট, গত সপ্তাহে যারা দেখেছেন এই অনুষ্ঠানটি, জব রিপোর্ট এসেছে ডিসেম্বরের, যেটি এসেছে টু স্ট্রং, টু গুড, অনেক ভালো। 2,16,000 নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে ইন ডিসেম্বর। দ্যাট মিনস লেবার মার্কেট স্টিল টাইট, এবং ওয়েজ ইনফ্লেশন, অর্থাৎ বেতন ভাতা বাড়ছে মানুষের, এবং এটি বাড়তে বাধ্য, কারণ কর্মীর সংকট আছে। এবং কর্মী সংকট যখন হয়, তখন এমপ্লয়াররা বেশি পয়সা দিয়ে কর্মী নিতে বাধ্য হন। যাকে $15 দেওয়ার কথা, তাকে $16, $17, $20, $23 নিতে হবে, বিকজ কাজের লোক নেই। সো এই কারণে বাড়ছে। দিস ইজ এ নাইটমেয়ার সিচুয়েশন ফর ফেডারেল রিজার্ভ। এক্সকিউজ মি। ওকে, সো সামারি অফ সিপিআই ইনফ্লেশন রিপোর্ট যেটি আছে, সেটা হলো ফেডারেল রিজার্ভ এই যে ইনফরমেশনটি, তার তথ্যটি, যে রিপোর্টটি পেয়েছেন, এইটি নিয়ে বসবেন, এবং তাদের বিগ ডিসিশন থাকবে January 31st মিটিং, এই 8-2 সপ্তাহ পরে। সো ইন দ্যাট মিটিং ফেডারেল রিজার্ভ ডিসাইড করবে ইন্টারেস্ট তারা বাড়াবে, ইন্টারেস্ট রেটকে বাড়াবেন নাকি কিছুই করবেন না। কমানোর প্রশ্ন ওঠে না 31st, এই মাসে 8-2 সপ্তাহ বাকি। সো at least in that meeting, January 31st, they are not going to raise interest rate. তারা ইন্টারেস্ট রেট বাড়াবেন না, এটির প্রশ্নটা। কিন্তু তারা ইন্টারেস্ট রেট কমাবেন না, যেটিকে তারা বলে থাকেন they are going to take a pause, একটি বিরতি নেবেন। This is what's going to happen January 31st, number one. Now, excuse me, ফেডারেল রিজার্ভের কনফারেন্স বোর্ড আছে,
তারা কি বলছেন কিছুটা হলে একটু শুনে রাখা দরকার, কারণ এটি খুব গুরুত্বপূর্ণ। তারা বলছেন, কেন বলছেন এটি, মানি প্রিন্টিংয়ের কথা কেন আসছিল সেটি এখন বুঝতে পারবেন। সেটি তারা বলছেন ফার্স্ট কোয়ার্টার অ্যান্ড দ্য সেকেন্ড কোয়ার্টার, এই বছর প্রতিটি 3 মাসের একটি অংশকে তারা কোয়ার্টার বলেন, কাজেই একটি বছর 4টি কোয়ার্টার ভাগ করা। সো দ্য ফার্স্ট কোয়ার্টার অ্যান্ড দ্য সেকেন্ড কোয়ার্টার, তার অর্থ হচ্ছে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এ বছর তারা বলছেন দ্য ইকোনমি উইল কন্ট্রাক্ট, দে উইল সি অ্যান ইকোনমিক কন্ট্রাকশন, অর্থাৎ অর্থনৈতিক কিছুটা হলে ছোট হয়ে আসবে। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট 6 মান্থস। বাট পরবর্তীতে তারা বলছেন এটির গভীরতা এবং এটির যে দৈর্ঘ্য, কতদিন এই ছোট হয়ে আসবে, কত ডিপে হবে এটা, তারা বলছেন ইট উইল বি লিমিটেড। দ্যাট ইজ এ গুড নিউজ, আমিও তাই মনে করি, দ্যাটস এ গুড নিউজ। সো রিসেশন এক্সপেক্টেড, আমরা কি ছোটোখাটো একটা রিসেশন আশা করতে পারি? ইয়েস, ওকে, ইয়েস, ট্রু, বাট ওয়ারি হওয়ার মতো কিছু ন। আর একটি মজার ব্যাপার বলি, আপনারা কি জানেন অফিসিয়ালি কে ডিক্লেয়ার করে রিসেশন? অনেকে বলবেন যে ওয়াল স্ট্রিট, কেউ কেউ বলবেন ফেডারেল রিজার্ভ, হ্যাঁ, অথবা কেউ কেউ বলবেন যে প্রেসিডেন্ট। নো, দ্য ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ, তারা ডিক্লেয়ার করে থাকেন রিসেশন হয়েছে না। দ্য কনফারেন্স বোর্ড যেটা আছে তারা যেটি বলছেন, বাই দ্য ওয়ে আরেকটি মজার ব্যাপার আমি বের করলাম, সেটি হচ্ছে রিসেশন শেষ হয়ে যাওয়ার 3 থেকে 6 মাস পরে রিপোর্টে বা 1 বছর পরে রিপোর্টে বলেন যে আমরা একটি রিসেশন পার করে এসেছি। ইটস ক্রেজি, আই নো। এনিওয়ে, দ্য কনফারেন্স বোর্ড, ফেডারেল রিজার্ভ কনফারেন্স বোর্ড, তারা বলছেন দ্য ব্যুরো অফিসিয়ালি ডিক্লেয়ার্স এবং ক্লাসিফাই করে থাকেন যে কি হয়েছে, রিসেশন হয়েছে। হাউএভার, এই যে তাদের কোনো ডেড লাইন থাকে না, তারা নর্মালি ডিক্লেয়ার করে থাকেন দের ইজ নো টাইম লাইন, দের ইজ নো ডিক্লারেশন। অনেক দিন পর তারা বলেন ইয়েস উই হ্যাড এ রিসেশন। হিস্টোরিক্যালি তারা ডিক্লেয়ার করে থাকেন 1 থেকে 1.5 বছর পর বা 6 মাস থেকে 1 বছর পরে। সো বাই দ্য টাইম উই ডোন্ট কেয়ার। অনেক সময় আমি দেখেছি তারা ডিক্লেয়ার করেছেন 21 মাস পরে, আমি রিপোর্ট অনুসারে বলছি। সো বেসিক্যালি এ বছরের শেষের অংশ, যেটি আরেকটি মুদ্রার উল্টাপিঠ, 2024 সাল এই বছর, ইভেন প্রথম অংশ 2025 সালের, আপনি হয়তো কখনো একটি আর্টিকেল পড়বেন যেখানে অফিসিয়ালি বলবে যে রিসেশন এসেছিল, আমরা রিসেশন পার করে এসেছি। সো দিস ইজ এ গুড নিউজ, ওকে, বাট এটি ছিল শর্ট অ্যান্ড শ্যালো, বেসিক্যালি নো সিভিয়ার, নো গ্রেট রিসেশন, নো নাথিং, এমন কিছু দেখতে পারেন। সো ডোন্ট এক্সপেক্ট আ রিসেশন টু লাস্ট লং, যদি রিসেশন এসেও থাকে এই বছরের প্রথম দিকে অথবা মাঝামাঝি অংশে। এটা বাই দ্য ওয়ে আমার অ্যানালিসিস আর পার্সপেক্টিভ। ফেডারেল রিজার্ভ অলরেডি প্ল্যান করছেন তাদের পরিবর্তনের জন্য। দে আর প্ল্যানিং টু চেঞ্জ দেয়ার মনিটারি পলিসি, তাদের যে অর্থনৈতিক পলিসিটা আছে এটি তারা পরিবর্তন করার চেষ্টা করছেন, এবং এটির সাথে যেটি জড়িত আমরা সেটিকে বলে থাকি ফেড পিভিট, অর্থাৎ ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট পরিবর্তন করার সময়, কমানোর সময়। সো দ্য এক্সপেকটেশন, আশাবাদ হচ্ছে যে এই বছর রিয়েল জিডিপির গ্রোথটা হবে 2.4% লাস্ট ইয়ারের তুলনায়। সো দুঃখিত, গত বছর ছিল 2023 সাল ডিসেম্বরে, যেটি ছিল জিডিপির প্রবৃদ্ধি ছিল 2.4%। ওকে, সো দিস ইয়ার 2024 তারা বলছেন যে প্রবৃদ্ধি হবে পজিটিভ, নেগেটিভ হবে না, পজিটিভ থাকবে, কিন্তু এটা হবে 0.9%, 1%-এর কাছাকাছি। মনে রাখবেন তারা বলছেন যে কমে আসবে, কন্ট্রাক্ট হবে, ইট উইল বি কন্ট্রাকশন ইন ফার্স্ট হাফ অফ দ্য ইয়ার, Q1, Q2। বাট যদি এটা পজিটিভ হয়ে যায় এবং গ্রোথ রিটার্ন করে সেকেন্ড হাফে, তার অর্থ কি? আমরা খুব শক্তিশালী একটি অর্থনীতি দেখতে পাবো থার্ড কোয়ার্টার, এক্সকিউজ মি, জুন মাসের পরবর্তীতে, এবং পরবর্তীতে নভেম্বর ডিসেম্বর ফোর্থ কোয়ার্টারে 2025, এবং জিডিপির প্রবৃদ্ধি তারা বলছেন সেই সময় হবে 1.7%। দিস ইজ অ্যান এক্সপেকটেশন। ফর দিস রিজন, দ্য রিজন ওয়াই এক্সপার্টস এই যে বলছেন যে রিসেশন আসবে ছোটোখাটো একটা, তার কারণ ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। দেয়ার শুড নট বি এনি সারপ্রাইজ টু এনিবডি। তার কারণ কি আমি বলে দিই, ইন্টারেস্ট রেট। এটির বড় কারণ হচ্ছে ইন্টারেস্ট রেট। কনজিউমার, ভোক্তা, এবং বিজনেস বোথ আর সাফারিং, দুটি সাফার করছে। আপনি জানেন হায়ার ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্টের কারণে, ইন্টারেস্ট রেট খুব বেশি, তার কারণে সবাই সাফার করছেন কম বেশি। হিস্টোরিক্যালি স্পিকিং,
এটি কিন্তু হায়েস্ট ইন্টারেস্ট রেটে আমার ইকোনমি অর্থনীতিতে নয়, আমরা কিন্তু 20%ও দেখেছি কোনো এক সময়। বাই দ্য ওয়ে, কিন্তু আমেরিকান অর্থনীতি অভ্যস্ত হয়ে গেছে একটি জিনিসের, সেটি হচ্ছে বিজনেস স্পেশালি 0% ইন্টারেস্ট রেটে অভ্যস্ত হয়ে গেছে। এনিওয়ে, হায়ার ইন্টারেস্ট রেটের যেই কাজটি হয়, এটা করে কি অর্থনীতিকে স্লো করে নিয়ে আসে, অর্থনীতিকে মন্থর করে নিয়ে আসে। ফর এক্সাম্পল, আপনি যদি রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট যারা বাড়ি ক্রয় করেছেন কিছুদিনের মধ্যে বা ক্রয় করতে যাচ্ছেন অথবা গত 1 বছরে করেছেন, আপনারা খেয়াল করবেন যে এটি হচ্ছে সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড আপনাদের কাছে। ইন্টারেস্ট রেট 7% রাইট নাও, মর্গেজ স্লো করে কমছে, কিন্তু এই একটি কারণে রিয়েল এস্টেট কিন্তু স্লো, অ্যাক্টিভিটি স্লো হয়ে আসছে। হোম প্রাইস এটিও কমে আসছে, রাইট? সো দিস ইজ দ্য হার্ড পার্ট। যখন অর্থনীতি মানে ইন্টারেস্ট রেট হাই থাকে, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক অ্যাক্টিভিটি দুটি মন্থর হয়ে আসে। বাট ইন দ্য সেম কনসেপ্ট ফর বিজনেস, স্মল বিজনেস টু লার্জ কর্পোরেশন, তারা কিন্তু ইন্টারেস্ট রেটের জন্য তাদের অ্যাক্টিভিটি স্লো করে নিয়ে আসেন, কারণ অর্থলগ্নি করা তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। তার কারণ হচ্ছে এক্সপেন্সিভ হয়ে যায় ফর দ্য প্রাইভেট একুইটি, ফর ফান্ডিং, জেনারেল কমার্শিয়াল রিয়েল এস্টেট, স্টক বাইব্যাক, এক্সপেন্সার সব কিছু কমে আসে। সো এটি হার্ট করছে all this business. So all this, it's hurting অর্থনীতিকে হার্ট করছে, এবং because of this we are not seeing a real recession, কারণ অর্থনীতি স্লো হয়ে এসেছে। আরেকটি কারণ আছে, রিসেশন আসলেও খুব ছোটোখাটো হবে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। তার কারণ হচ্ছে দিস ইজ অ্যান ইলেকশন ইয়ার। মনে রাখবেন, ইলেকশন ইয়ারে কেউই চাবে না, একটি স্পেশালি রুলিং পার্টি কখনোই চাবে না যে অর্থনৈতিক খারাপের দিকে যাক, এটি কখনোই। দেয়ারফর এই কারণে ফেডারেল রিজার্ভ এবং অন্যান্যরা প্ল্যান করেছেন কমপক্ষে 3টি ইন্টারেস্ট রেট কাট করা হবে, কমানো হবে এবছর। অ্যান্ড দিস প্ল্যান, এইটি প্রেজেন্ট করা হয়েছে দ্য সামারি অফ ইকোনমিক প্রজেকশন অফ দ্য ফেডারেল রিজার্ভ মিটিং, যেটি হয়ে গেল ডিসেম্বরে ইন দ্য প্রায়ার মিটিংস। সো ইম্পর্টেন্ট থিংস হিয়ার, যেটি how it works is the sequence of event, কতগুলো ইভেন্ট একটার পর একটা হতে হয়। দ্য ফেডারেল রিজার্ভ প্রথমে তৈরি করবে একটি ইজিয়ার মনিটারি পলিসি। আপনারা জানেন এখন ব্যাংকে গেলে কিন্তু সহজে লোন পাওয়া যাবে না, কিন্তু তারা এটি সহজ করে নিয়ে আসবেন কিছুদিনের মধ্যে। এটি সহজ করার জন্য 2টি প্রাইমারি টুল বা যন্ত্র তারা ব্যবহার করে থাকেন। দ্য ফার্স্ট ওয়ান ইজ ইন্টারেস্ট রেট কমিয়ে আনা, দ্য সেকেন্ড ওয়ান ইজ অর্থাৎ ডলার ছাপানো শুরু করা, কারণ অর্থ থাকতে হবে অর্থনীতির। নাও আপনারা সবাই জানেন, যখন তারা ইন্টারেস্ট রেট কাট করা শুরু করেন, দে বিগেন কাটিং ইন্টারেস্ট রেট, তার কিছুদিন পরে তারা করেন কি, তারা অর্থ কিন্তু উঠিয়ে নিয়ে যেতে থাকেন। অ্যান্ড দেন আফটার দ্য প্রসেস বিগেন্স, যার ফলে তারল্য কমে আসে অর্থনীতিতে, অর্থনীতি মন্থর হয়ে আসে। যখন তারা ইন্টারেস্ট রেট কমানো শুরু করেন, দে উইল স্টার্ট প্রিন্টিং মানি অ্যাগেন। অ্যান্ড নাও রিগার্ডিং দ্য মানি প্রিন্টিং, ফেডারেল রিজার্ভ ব্যাংক প্রেসিডেন্ট অলরেডি কথা বলছেন এবং ওপেনলি মিডিয়াতে এই ব্যাপারে কথা বলছেন। সো দ্য ইন্টারেস্ট রেট এক্সপেকটেশন যেটি আছে, আশাবাদ আমরা কী করছি, ক্লিয়ারলি দ্য সেকেন্ড পিস অফ ফর উইচ দিস মনিটারি প্রিন্ট, উইচ ইজ ইন্টারেস্ট রেট এবং অর্থ প্রিন্ট, এই দুইটি অংশ ওতপ্রোতভাবে জড়িত। রাইট নাও দ্য ফেডারেল রিজার্ভ তারা ওপেনলি কথা বলছেন, যেটি এই মুহূর্তে তারা যেটি করছেন সেটি হচ্ছে অর্থ তারা এখনও সরিয়ে নিয়ে যাচ্ছেন অর্থনীতির থেকে, যার কারণে নতুন লোন পাওয়া কঠিন। দে আর স্টিল টেকিং আউট। কত নিচ্ছেন? প্রতি মাসে তারা $95 বিলিয়ন অর্থ সরিয়ে নিয়ে যাচ্ছেন অর্থনীতি থেকে, এবং ইট হার্টস দ্য ইকোনমি। সো এইটিরও কিন্তু একটা লিমিট আছে। তারা কিন্তু বাই দ্য ওয়ে এটি আপনারা চেক করতে পারেন। কোথায় চেক করবেন? সোমা, the federal policy, just do a Google search, আপনারা দেখবেন। সো এটি পাবলিকলি পোস্টেড নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের ওয়েবসাইটে। ইয়াস, জাস্ট সার্চ করবেন সোমা, আপনি পেয়ে যাবেন। সো তারা এখন 96 বিলিয়ন করে নিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত, বাট সুন এটি তারা কমিয়ে আনবেন, অর্থ তোলা নিয়ে যাবেন। বাই দ্য ওয়ে 96 বিলিয়ন ইজ দ্য হাইয়েস্ট লিমিট, এর বেশি তারা তুলতে পারেন না অর্থনীতি থেকে। দে আর গোয়িং টু রিডিউস সামথিং, সেটা কমে আসবে 60 বিলিয়নে, তারপরে কমে আসবে 45 বিলিয়নে, 45 বিলিয়ন, অ্যান্ড দেন ইটস গোনা গো ডাউন টু 30 বিলিয়ন, অ্যান্ড দেন ইনভেস্টমেন্ট ইভেনচুয়ালি এটা থেমে যাবে। তারপর তারা কী করবেন? দে উইল নট টেক আউট এনি মানি, অর্থ আর অর্থনীতি থেকে তারা সরাবে না। ইনস্টেড
তারা কী করবেন, কোয়ান্টিটিভ টাইটেনিংটা বন্ধ করে দিবেন, অর্থনীতি যে টাইট করা শুরু করছেন, এবং দে উইল স্টার্ট প্রিন্টিং মানি এগেন, অর্থ প্রিন্ট করা শুরু করবেন, এবং দিস ইজ কল কোয়ান্টিটেটিভ ইজিং। অ্যান্ড দ্য ফেডারেল রিজার্ভ কী করবে, অর্থনীতিতে সয়লাভ করে দিবে অর্থ ছড়িয়ে। ডলার উইল বি ইজি টু বারো, নিউ মানি দ্যাট উইল বি প্রিন্টেড আউট ফ্রম thin air, ইটস ফেডারেল রিজার্ভের হাতে। কাজেই ইনফ্লেশন আসবে ওই সময়, ইয়েস ডেফিনেটলি, বাট আপনার কাছে অর্থও থাকবে। ইম্যাজিন করুন ইন্টারেস্ট রেট অন দ্য মর্টগেজ একই সময় কমে আসবে, খালি শুধুমাত্র একটু ইম্যাজিন করুন, যে মুহূর্তে অর্থ লগ্নি করা সহজ হবে সেই মুহূর্তে ইন্টারেস্ট রেটও কমে আসবে। যখন কমে আসবে ইন্টারেস্ট রেট, মর্টগেজ ইন্টারেস্ট রেট কমে আসবে, কারণ ফেডারেল রিজার্ভে কিন্তু আন্তঃব্যাংকের ইন্টারেস্ট রেট, এটি যখন কমবে রিয়েল এস্টেট মর্টগেজও কমবে, এটি কমে আসবে 4%, 3% হয়তো, নট দিস ইয়ার, মেবি নেক্সট ইয়ার। ইম্যাজিন করুন অল দিস নিউ মানি, ট্রিলিয়ন্স অফ ডলার্স মার্কেটে সয়েল আপ, তখন ব্যাংকও আপনাকে চিঠি পাঠাবে, ডু ইউ নিড লোন, হোয়াটস গোয়িং টু হ্যাপেন দ্য হোম প্রাইস। তখন একে তো ইন্টারেস্ট রেট কমবে, অর্থ লগ্নি পাওয়া সহজ হবে, রিকোয়ারমেন্ট কমে আসবে। হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন হোম প্রাইস কী হবে, গাড়ির প্রাইস কী হবে, বাড়বে না কমবে? ইয়েস কমবে, কিন্তু কম্পিটিশন প্রতি জিনিসের জন্য বাড়বে। বাই দ্য ওয়ে, ইউজ কার প্রাইস কমছে এবং এটা আরও কমবে, আগামী 6 মাস পরে আরও কমবে বলে আমি মনে করি। আই ওয়াজ ডুইং সাম অ্যানালিসিস, সেটি হয়তো পরবর্তী কোনো একটি অনুষ্ঠানে। সো প্রাইসেস ইন জেনারেলি সব জায়গায় এটার এফেক্ট পড়বে এবং এটা একটা ম্যাডনেস তৈরি হবে। সো রেডি ফর ক্রেজি সামার অর এন্ড অফ সামার ফ্রম ওকে। সো লেটস লুক এট দ্য লাস্ট কোয়েশ্চেন, আরেকটি কোয়েশ্চেন যেটা আমাদের আসতে পারে এখানে, কখন ফেডারেল রিজার্ভ আসলে, তাহলে কখন আমরা কনফিউজ হয়ে থাকতে পারেন অনেকে, আসলে কখন তারা ইন্টারেস্ট রেটটি কাটা শুরু করবেন, কমানো শুরু করবেন, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে দ্য স্টার্ট অফ অল দিস থিংস, যে কয়েকটি ইভেন্টের কথা আমি বললাম, সব কিছু শুরু হবে যখন ইন্টারেস্ট রেট কমানো শুরু হবে। ইজিয়ার মানিটারি পলিসি, নিউ স্ট্যাটস, নতুন একটি স্ট্যাটস পরিসংখ্যান আসছে, যে এটির কথা যদি আমরা ধরে নিই, যেটি বের হয়েছে থার্সডেতে, সিপিআই ইনফ্লেশন রিপোর্ট, অল দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড কবে থেকে কাটা হবে, ওকে চলুন সিএমআই ফেড টুল যেটি আছে আপকামিং মিটিংয়ের ব্যাপারে, যেটি জানুয়ারি 31 আছে, সেটি যদি দেখেন কয়েকদিন পরেই, 97% চান্সেস ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাবেন না জানুয়ারি 31। নট গোয়িং টু কাট ইন্টারেস্ট রেট ইন দ্যাট মিটিং। দ্য নেক্সট মিটিং যেটি আছে সেটি হচ্ছে গিয়ে মার্চের 21 তারিখে, 20 তারিখ অথবা 21 তারিখে, ফরগিভ মি ইফ আই এম মিস্টেকেন, আমার মনে হয় মার্চের 20 তারিখে। সো সাধারণত সবাই ইনভেস্টর এবং কিন্তু মার্কেট, তারা আশা করছেন এবং দে হ্যাভ এ হাই হোপ, 67% চান্স যে ইন্টারেস্ট রেট মার্চ 20 থেকে কাটা শুরু হবে। I personally think this expectation is too high. Okay? It's only about 2 months. 2 মাস আর 2 মাস বাকি আছে। We are in January, in the mid-January, আর মাত্র তারপরেও তাদের বেশ কয়েকটা সাবসিকুয়েন্ট মিটিং, দ্যাটস গোয়িং টু টেক প্লেস প্রথম, তারপর মার্চের পরে যে মিটিংটি হবে সেটি হবে মের 1 তারিখে। সো সেটি একটি মনে রাখার ব্যাপার। সো 3 মাস পর দ্য চেঞ্জ, রিয়েল চেঞ্জ আমার মনে হয় ইটস গোয়িং টু বি 3 মান্থস। বাট অর্থনীতি এক্সপার্ট যারা আছেন, আমি নট অ্যান এক্সপার্ট, অর্থনীতির এক্সপার্ট বিশেষজ্ঞ যারা আছেন তারা বলছেন যে প্রথম ইন্টারেস্ট রেট কাটাটা শুরু হবে ইন দ্য মিডল অফ দিস ইয়ার, এই বছর মাঝামাঝি। সো দ্যাট ইজ জুন। দে হ্যাভ এই ফেডারেল রিজার্ভের একটি মিটিং আছে জুন, একটি মিটিং আছে জুলাইতে। ওকে, সো দ্যাট এই এক্সপেকটেশনটা আমার এক্সপেকটেশনের সাথে মিলে যায়। যেটি বলছিলাম, প্রথম কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, ফার্স্ট 6 মান্থস ইটস গোয়িং টু বি লিটল বিট ডিফিকাল্ট। আমি মনে করি না, আমি মনে করি যেরকম আছে বস্তু তো সেরকমই থাকবে। বাট ফ্রম জুন, আফটার জুন, উই আর গোয়িং টু হ্যাভ এ ইজি ইয়ার। দিস ইয়ার ইজ গোয়িং টু বি আ ভেরি ইজি ইয়ার। এ ছিল সিপিআই রিপোর্ট। এখন যাব বিটকয়েনের ব্যাপারে। আমার মনে হয় বিটকয়েনের ব্যাপারটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আলমগীর হোসেন, এমডি তালুকদার, সেলিনা, আপনাদের সবাইকে ধন্যবাদ। ওকে,
বিটকয়েন এবছর শেষ নাগাদ পৌঁছে যেতে পারে $1,50,000 বাই নেক্সট 12 মান্থস। এবছর বলতে আমরা যদি ধরে নিই এবছর জুন শেষ, তাহলে ফেব্রুয়ারি থেকে আগামী ফেব্রুয়ারি অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারি 12 মান্থ পিরিয়ডের মধ্যে বিটকয়েন ক্যান হিট $150,000 রিয়েলি কুইক টু খুব দ্রুতই বলবো এই ব্যাপারটিতে। ওকে, তার কারণটি হচ্ছে কি, বিটকয়েন ইজ এ বিগ স্টোরি ইয়েস্টারডে। গতকালকে এটি ছিল, গতকালকে তার আগের দিন ছিল, স্পেশালি গতকালকে ওয়াজ আ বিগ স্টোরি বিটকয়েনের জন্য। এসইসি অ্যাপ্রুভাল দিয়েছে বিটকয়েন ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেড ফান্ডস, এটির ব্যাপারে আমি মনে হয় বিস্তারিত আলোচনা অথবা একটি আলাদা অনুষ্ঠান করতে হবে। 10টিকে অ্যাপ্রুভাল দিয়েছে এসইসি। দিস ইজ আ বুলিশ মোমেন্টাম অ্যাক্রস দ্য বোর্ড ফর বিটকয়েন। এবং আমি বিভিন্ন চার্ট দেখছিলাম স্টক মার্কেটের, স্পেশালি বিটকয়েনের উপরে। ইট ওয়াজ গ্রিন। বিটকয়েন ক্যাশ বেড়েছে 11%, অলমোস্ট 12%। ইথারিয়াম ক্লাসিক যেটি আছে বেড়েছে 30%, 30%. Big moves in the entire crypto market, especially in the Bitcoin. আমি প্রথমে মনে করেছিলাম কি মানে why is it happening? এটি কি আমি আমাদের নিউজের ভাষায় বলে থাকি little bit like this, buy the rumor, sell the news kind of thing. But no, over the past 5 days, গত পাঁচ দিন দেখছে, the rumor এই যে rumor ধরনের ক্রিপ্টো ইটিএফ ফর দ্য বিটকয়েন, এটি আসলে সত্যি হয়েছে এবং ইটস অ্যাপ্রুভড। এই সত্যি আসছিল খবরগুলি। সো রিয়েলি হ্যাভ সামথিং স্ট্রং মোমেন্টাম। বিটকয়েন এই বছর আমার ধারণা, এটি তারা বলছেন, বাট বিটকয়েন মুভিং ব্যাক অ্যাগেন টু $50,000 উইথিন ফিউ উইকস আমি মনে করি। আপনারা দেখে থাকবেন গত 2-3 দিন আগেই এটি কিন্তু 47,000 পৌঁছে গেছিলো। সো ডেফিনেটলি সামথিং টু ওয়াচ আউট ফর। কিন্তু আমি আপনাদেরকে যখন বললাম যে এটি 12 মাসের মধ্যে $1,50,000 পৌঁছে যেতে পারে, চলুন কে বলছেন এটি দেখে নিই। এই ক্লিপটা আমি দেখে নিব এখনই। And now we have a potentially huge increase in demand with the spot Bitcoin approvals. ওকে, ইনি বলছেন আগামী 5 বছরে এটি হয়তো $1 মিলিয়ন পৌঁছে যাবে। আই হোপ সো। এবং কংগ্রাচুলেশন টু আপনাদের যাদের এখনও বিটকয়েন ধরে রেখেছেন, কংগ্রাচুলেশন টু ইউ। দিস ইজ এ গুড টাইম। অনেকে অনেক পয়সা, অনেক অর্থ নষ্ট করেছেন এবং লস করেছেন। আই হোপ ইউ রিগেইন ইট, ইউ মেক ইট। সো চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটি আছে সেটিতে যাব। এবং আমি জানি এবং আমি বিশ্বাস করি, অনেকেই হয়তো এটা বিশ্বাস করছেন না, আমি নিজেও বিশ্বাস করিনি, কিন্তু যে পলিটিশিয়ানস আছেন দে আর মেকিং এ রিয়েল প্রগ্রেস ডিএল, যেটি অন চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেমেন্টের উপরে। সো ইটস এ শক, আমি জানি, এবং আমি ধরে নিতে পারি আপনিও শকড, কারণ এটা পাস হওয়ার কথা ছিল না। তার কারণ হচ্ছে সাসপেশন ছিল। আমি যখন ডিসেম্বরে এই আপডেটটা দিয়েছিলাম শেষ অনুষ্ঠানে, আমি নিজেও একটু সাসপেশিয়াস ছিলাম, একটু না, ভালো পরিমাণ সাসপেশন আমার ছিল। এবং আপনারা যারা সেই প্রোগ্রামটি দেখেছেন, অ্যাকচুয়ালি আপনারাও হয়তো বলেছেন না এটা আর কখনো হওয়ার সম্ভাবনা নেই, বাট ইট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। এখন এটি হতে যাচ্ছে। অ্যান্ড সম্ভাবনা কতখানি? 90% চান্স, 90% কাজ কমপ্লিট হয়ে গেছে এটির। অ্যান্ড তারা ডেমোক্রেট অ্যান্ড রিপাবলিকান, দে আর টেকিং ইট ভেরি সিরিয়াসলি। সো হোয়াটস গোয়িং অন, লেট মি আপডেট ইউ। দ্য রিপাবলিকান পলিটিশিয়ানস যারা আছেন তারা এখন আন্ডার প্রেশারে আছেন। কাদের কাছ থেকে? তাদের যে ডোনার আছে, ইলেকশন ইয়ার মনে রাখবেন, তাদের কাছ থেকে হ্যাভি বিগ টাইম প্রেশারে তারা আছেন। এই ডোনার তারা কারা? এই ডোনার হচ্ছেন কর্পোরেশনস, বিগ কর্পোরেশন যারা চাচ্ছেন বিগ ট্যাক্স ব্রেক, রিপাবলিকানদের ক্ষেত্রে বলছি। সো তারা, এই রিপাবলিকান রাজনীতিবিদ, তারা আসলে দে আর আন্ডার বিগ হিট, বড় রকমের হিটে আছেন এই বড় কর্পোরেশনের কাছ থেকে। কারণ ইলেকশন ইজ হিয়ার। তারা, যারা কর্পোরেশন জানেন ইলেকশন ইয়ারের পরে কোনো কিছু পাস করানো কঠিন হবে, এখনই চাপ দিতে হবে তাদেরকে। সো এই কোম্পানিগুলো কারা? লকহিড মার্টিন, সবচেয়ে বড় অস্ত্র তৈরির কারখানা আমেরিকার, ধরে নিতে পারেন। মাইক্রোসফট, ফোর্ড, বোয়িং, অ্যামাজন, অ্যামাং মেনি আদার্স, আমি কয়েকটির নাম বললাম। এবং বাই দ্য ওয়ে, দিস ইজ আ পাবলিক ইনফরমেশন, আপনারা সার্চ করে দেখে নিতে পারেন, পেয়ে যাবেন। আমি আপনাদেরকে সামারি দিচ্ছি রিগার্ডিং অফ দিস কর্পোরেশনস। এই যে কর্পোরেশন এবং লবিজ যারা আছেন,
তারা রীতিমতো হাতে পায়ে ধরছেন পলিটিশিয়ানদের অ্যাবাউট দিস, যে তাদের একটা ব্রেক দরকার। ওকে, সো আপনারা জানেন এই তথ্যটি আমি গতবার তুলে ধরেছি, কাজে আমি আপনাদেরকে বোরিং করবো না এই ব্যাপারে। বেসিকলি কি হয় যে রিগার্ডিং দ্য ডিপ্রিসিয়েশন রুল, কোন রুল? ডিপ্রিসিয়েশন রুল, কর্পোরেশনের রিসার্চ রুল অ্যান্ড ডেভেলপমেন্ট রুল, এই তিনটি খাতে তারা ব্রেক চান। যত খরচ করবেন সেই বছরই তারা এটির ব্রেক চান, নট ওভার 3 years, নট ওভার 5 years। দ্য ইন্টারেস্ট এক্সপেন্স এটিও তার সাথে যুক্ত। তো এটি হচ্ছে তাদের ডিম্যান্ড, দ্য কর্পোরেশনস ডিম্যান্ড। দ্য রিপাবলিকান অ্যান্ড দ্য ডেমোক্রেট, রিপাবলিকান স্পেশালি নিড দ্য ডেমোক্রেট সাপোর্ট টু পাস দিস কর্পোরেট ট্যাক্স ব্রেক রুল। ডেমোক্রেটস অন দ্য আদার হ্যান্ড, তারা কি বলছেন যে তারা এটি একটি বিনিময় করতে চান, একটি ট্রেড করতে চান। তারা এটি দিবেন রিপাবলিকানদের, কিন্তু বিনিময়ে তারা কিছু চান। সেটি কি? সেটি হচ্ছে এক্সপ্যান্ড দ্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেমেন্টস। সো ফার্স্ট, ডেমোক্রেট তারা বলছেন তারা ফেরত আনতে চান ওল্ড রুল, আগের রুল। আপনাদের মনে আছে প্যান্ডেমিকের সময় ঠিক তার পরবর্তীতে। সো চাইল্ড ট্যাক্স ক্রেডিট সেটি ছিল $3,600 পার চাইল্ড, প্রতিটি বাচ্চার জন্য। ডেমোক্রেটসরা বলছেন দে ওয়ান্ট টু ব্রিং ইট ব্যাক, ওল্ড রুল, $3,600 পার চাইল্ড। বাট দ্য রিপাবলিকান, তারা টিম যারা আছেন নেগোসিয়েশনে, তারাও ট্রেড করতে চান, তারাও বিনিময় করতে চান, কিন্তু নট দিস মাচ। তারা বলছেন তারাও করবেন এটি, বাট ইট ইজ টু মাচ। সো ডেমোক্রেটরা কী করছেন? দে আর কামিং ব্যাক উইথ এ নিউ থিংস। ডেমোক্রেটরা বলছে ওকে ঠিক আছে, আমরা উইলিং টু নিগোশিয়েট করতে, আমরা আপনাদের সাথে নিগোশিয়েট করতে রাজি আছি। সো রিপাবলিকান অ্যান্ড ডেমোক্রেটস তার ম্যাচিং করছেন দুইজনের রিকোয়েস্ট, দুই পক্ষের রিকোয়েস্ট। যদি রিপাবলিকান ট্যাক্স ব্রেক পায়, রিপাবলিকানদের যে বিলটি আছে ট্যাক্স ব্রেকের, দে আর রিকোয়েস্টিং, যেটা তারা রিকোয়েস্ট করছেন, তাহলে বছরে এটার খরচ পড়বে $47 billion, $47 billion খরচ পড়বে। অর্থাৎ এটি অন্য কোনো খাত থেকে আসতে হবে, অথবা সরকার বঞ্চিত হবেন এই ট্যাক্স থেকে। ওকে, দ্য ডেমোক্রেটস তারা যেটি চাচ্ছেন, যদি $3,600 হয়ে থাকে পার চাইল্ড ট্যাক্স ক্রেডিট, তাহলে এটির খরচ হবে $100 billion। সো রিপাবলিকান অ্যাগেন, আপনারা জানেন তারা বলছেন হ্যাঁ এটার দুটি তো সামঞ্জস্য নেই। আমরা যদি দিই এটা 47 বিলিয়ন, তোমরা যদি দাও 100 বিলিয়ন, এটা বেটার ডিল না, বেটার ট্রেড না, তোমাদেরও কিছু ছাড় দিতে হবে। আর ইউ উইলিং টু কাম অন দ্য টেবল টু এগ্রি অন আস? ক্যান ইউ কাম অন অ্যান এগ্রিমেন্ট অ্যান্ড অন সামথিং যেটি মোর ইকুইভ্যালেন্ট, যেটি কাছাকাছি? সো রিপাবলিকানরা বলছে $47 billion ট্যাক্স কর্পোরেটেড, দেন ডেমোক্রেটসরা বলছেন তোমাদেরও কাছাকাছি থাকতে হবে, সিমিলার, সামথিং সিমিলার। সো মেবি যেটি হবে সেটি হবে $3,600 চাইল্ড ট্যাক্স ক্রেডিট, সেটি হবে না, এটি হয়তো কমে আসছে আমার যতদূর ধারণা $2,800 অথবা $3,000, যতটুকু আমি জানতে পেরেছি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বোথ পার্টিজ, বাই দ্য ওয়ে। দুই পার্টির জন্য এটি খুব প্রয়োজন, রিপাবলিকান অ্যান্ড ডেমোক্রেট। তার কারণ হচ্ছে, বাই দ্য ওয়ে আরেকটি বড় ব্যাপার হচ্ছে, এই দুই পার্টি বলছেন এটি রেট্রো অ্যাক্টিভ হতে হবে। অর্থাৎ এটি যদি পাস করে, যেই সময়টা মানুষ চাইল্ড ট্যাক্স ক্রেডিট পায়নি, ওই বছরটা ফেরত গেছে, সেটাও এটার অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ সেই টাকাটাও দেওয়া হবে। সেম রুলটি অ্যাপ্লাই হবে কর্পোরেশনের ক্ষেত্রেও। সো দ্যাট মিনস হোয়াট এভার দে এগ্রি, তারা যেটি এগ্রি করেন, এই রুলটা যখন পাস হবে, জানুয়ারি উড বি অ্যাপ্লিকেবল, জানুয়ারির 2023 সাল থেকে এটার অ্যাপ্লিকেবল শুরু হবে, এটির প্রযোজ্য হবে। সো গুড নিউজ ফর ফ্যামিলিজ, গুড নিউজ ফর ইউ। যদি পাস, ইফ দে পাস সামথিং নাও, এই মুহূর্তে যদি পাস করে, তাহলে এটা 2023 সালের, অর্থাৎ 2024 সালে আপনি যখন ট্যাক্স রিটার্নটা করবেন, তাহলে আপনি এটা দেখতে পাবেন, কর্পোরেট ট্যাক্স ব্রেকও যাবে এবং পার্সোনাল ইনকাম থেকে ট্যাক্স রিটার্নও পাবেন, এবং আপনার ডিপেন্ডেন্টের পটেনশিয়াল, ডিপেন্ডিং অন ইয়োর ওয়াটস আপনার সিচুয়েশন, বিগার ট্যাক্স কি হয় না হয়, কিন্তু চাইল্ড ট্যাক্স ক্রেডিট অ্যাড হবে তখন, এবং ডিপেন্ড করবে এই এগ্রিমেন্টের উপরে আপনি আপনার ট্যাক্স, মানে ডেফিনেটলি বিগার ট্যাক্স ব্রেকস, বিগার ট্যাক্স রিফান্ড this year, I can tell you. So, Senator Wyden, যিনি হচ্ছেন সেনেট ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান, উনি কাজ করছেন, and উনি he's really working on this one with both the teams, and this is তারা এটি করতে চান to get it done before tax filing season. So, it looks like Republican and Democrats, দু পার্টি একটি এগ্রিমেন্টে আসছেন, অ্যান্ড দে ওয়ান্ট ইট টু বি অ্যাফেয়ার ইন দেয়ার টার্মস। তাদের টার্ম এটা হতে হবে, রেসপেক্টিভ অফ দ্য পার্টিজ অ্যাকসেপ্টেবল অন ওয়ান অ্যানাদার, ডাজন্ট ম্যাটার। দে আর ট্রাইং টু ফিগার আউট, তারা ফিগার আউট করার চেষ্টা করছেন
হাউ টু পে ফর ইট, এটা কোথা থেকে পে করবেন, কারণ যে পার্টি এগ্রি করে না এই পয়সাটা কোথা থেকে আসবে। খুব দ্রুত বলে দেই, এখন দেখে শুনে মনে হচ্ছে যে আপনাদের মনে আছে যে রিপাবলিকানরা যদি 40 বিলিয়ন কর্পোরেট ট্যাক্স দিতে চান, তারা বলছেন ডেমোক্রেটরাও 40 বিলিয়নের খরচ করতে হবে। তো এই 80 বিলিয়নটা কোথেকে আসবে শুনে খুব অবাক হবেন। দে ফাউন্ড এ ওয়ে। কোথায়? আপনাদের খেয়াল আছে গত বছর তারা $80 বিলিয়ন দিয়েছিলেন আইআরএসকে। নাও তারা এই 80 বিলিয়নটি ফেরত নিয়ে যাবেন এবং এই খাতে এই অর্থটি সেখান থেকে আসবে। দিস ইজ দ্য ওয়ান পটেনশিয়াল। সো মজার ব্যাপার হচ্ছে নোবডি ইজ সেফ ফ্রম দ্য পলিটিশিয়ানস। রাজনীতিবিদ যারা আছেন রিপাবলিকান অ্যান্ড ডেমোক্রেট, আপনি আমি তো সেফ না, ইভেন আইআরএসও না সেফ না। আইআরএসকে যে অর্থ দিয়েছেন সেটিও তারা ফেরত নিয়ে যাচ্ছেন। সো এখান থেকে এই অর্থটি আসবে। নাও কবে নাগাদ এটি পাস হবে? মাইক জনসন, আপনি জানেন উনি হচ্ছেন রিপাবলিকান স্পিকার, উনি কাজ করছেন এই ডেমোক্রেটদের সাথে এই ব্যাপারটিতে। অ্যান্ড এই বিগার ডিডাকশনের ব্যাপারে আমার মনে হয় দে আর ওয়ার্কিং ভেরি হার্ড রাইট নাও, অ্যান্ড দ্য প্রগ্রেস অন দিস সিচুয়েশন ইজ মুভিং সত্যিকার অর্থে ভেরি কুইকলি, বিকজ তারা এইটি দান করতে চান বিফোর দ্য ট্যাক্স সিজন এবং দে ওয়ান্ট টু মেক ইট অফিসিয়াল। কত দ্রুত? ভেরি শর্টলি, ইট কুড বি এনি ডেজ, এটি যে কোনো দিনের মধ্যে হতে পারে বলে আমার ধারণা। এবং যদি সামথিং সিরিয়াসলি কিছু না হয়ে থাকে, এনি ডেজ ইট উইল হ্যাপেন, এবং এটা হয়ে যাবে আপনারা যখন ট্যাক্স ফাইল করবেন তার আগে এটি মোটামুটি তৈরি থাকবে বলে আমি মনে করি। এবং পলিটিশিয়ানরা কেন এটা করছেন, তার কারণ দিস ইজ এ ট্যাক্স সিজন। দে হ্যাভ টু শো যে একদল আছে দেখাবেন তোমার জন্য আমি এটা করেছি, আরেক দল আছেন কর্পোরেশনকে বলবে তোমার জন্য আমি এটা করেছি, কারণ নভেম্বরে ইলেকশন, দে নিড ইউর ভোট। সো এটি তারা নিজেদের স্বার্থে করছেন। ইয়েস, যদি জনগণ অর্থ পেয়ে থাকে আপনি আমি, ওয়াই নট? বাট আমি রিয়েলি আশা করছি এটি যে গতিতে মুভ করছে এটি কয়েকদিনের মধ্যে নিষ্পত্তি হবে বলে আমি মনে করি। এখনকার মতো এই ছিল, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কিছুক্ষণ পর শুরু হতে হচ্ছে আওয়ার ডেমোক্রেসি, দেখা হবে সেখানে। এখনকার মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।